আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি কিংবা বিভিন্ন বাহিনীকে মাঠে নামিয়ে সরাসরি গুলির নির্দেশ। একটা আন্দোলন ঠেকাতে কি করেনি স্বৈরাচারী শেখ হাসিনা? আন্দোলনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সমন্বয়কদের ডিবি হেফাজতে উঠিয়ে নিয়ে জোর করে বিবৃতির মাধ্যমে আন্দোলন ঠেকানোর চেষ্টাও বাদ দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আন্দোলন না থামালে জীবন নাশের পাশাপাশি সমন্বয়কের অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে হুমকিও দেয়া হয়েছিল ডিবি হেফাজতে। সমন্বয়কদের পাশাপাশি আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদল ছাত্র শিবিরের নেতারা বলছেন, সে সময় মৃত্যুর মিছিলের বদলা নিতে হাসিনার পতন ছাড়া পেছনে ফেরার কোনো সুযোগ ছিল না। জুবায়ের প্রধানের রিপোর্টে বিস্তারিত। রাজধানী জুড়ে থমথমে পরিস্থিতি। কয়েকদিনের সংঘর্ষে উত্তাল পুরো দেশ। পুলিশসহ বিভিন্ন বাহিনীর নারকীয় হামলা আর নির্বিচার গুলিতে হাজার হাজার আহতের সাথে মৃত্যুর মিছিলেও বাড়ছিল লাশের সংখ্যা। ২৬ জুলাই ২০২৪, কয়েক ঘন্টার ব্যবধানে একে একে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। ডিবি প্রধানের সঙ্গে তাদের এক টেবিলে খাবার খাওয়ার ছবিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকার থেকে দাবি করে নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে রাখা হয়েছে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সে সময় ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ভিডিও প্রকাশ হলেও আন্দোলনের অন্য সমন্বয়করা সরকারি ফাঁদ বুঝতে পেরে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে ১ আগস্ট মুক্তির পর ৬ সমন্বয়কও যৌথ বিবৃতিতে জানায় ২৮ জুলাই ডিবি কার্যালয় থেকে দেয়া ভিডিও বার্তাটি চাপে পড়ে দেয়া। প্রথম থেকে চাপ তৈরি করতেছিল যে আমরা যাতে আন্দোলনটা স্থগিত করি, তারপরে শারীরিক মানসিক নির্যাতন এক একজনকে আলাদাভাবে করে ইন্টারোগেশন করা, আমাদের পরিবারকে ডেকে এনে হুমকি দেওয়া। তো একটা পর্যায়ে তো আমরা আন্দোলন সেখান থেকে কর্মসূচি স্থগিত করি, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এখান থেকে আমাদেরকে বের হইতে হবে যে কোনো মূল্যে। মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তাদের অন্যায়ভাবে আটক করা হয়েছিল। যখন স্ক্রিপ্টটা পড়া হয় আমাদের মধ্যে একটা অস্বস্তি ছিল, আমরা তো এটা ইচ্ছার বিরুদ্ধে করছি। তাদের সাথে একসাথে কর্মসূচি প্রত্যাহারে না থাকি তাহলে আমাকে আর আমার পরিবার কোনোদিন খুঁজে পাবে না, কিংবা আমার পরিবারও যে ভালো থাকবে এটার কোনো তো নিশ্চয়তা নাই। হাসনাতকে বলছে যে ওর বোন হচ্ছে অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভবা, তো তার বোনের যদি কিছু হয়ে যায় এই দায় হাসনাত নিবে কিনা, মানে এইভাবে। সরাসরি সংগঠনের নামে কোনো কর্মসূচি না দিলেও জুলাই আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেশের প্রধান দুইটি ছাত্র সংগঠন, ছাত্র দল ও ছাত্র শিবির। সেই ঘটনার স্মৃতিচারণে নেতারা জানান, সংঘাত সহিংসতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেখান থেকে কোনোভাবেই পিছিয়ে আসার সুযোগ ছিল না। সে সময় কিন্তু আমরা 1 সেকেন্ডের জন্য আমরা মনোবল হারাইনি, কারণ জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন তারা সমন্বয়ক রয়েছে যারা পরবর্তী ধাপে তাদের সাথে কানেক্ট হয়ে বলো যে রাজপথে পুরো বাংলাদেশের যত বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সর্বশক্তি নিয়োগ করবে। এই হাসিনার পতন ব্যতীত এখান থেকে এই আন্দোলন উজ্জ্ব হবে না। ৬ জন সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে সেখান থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবে তখন একটা সবার মধ্যে শঙ্কা যে আসলে কি আন্দোলন শেষ হয়ে গিয়েছে। তো আমাদের পরিকল্পনা ছিল যে যাই ঘটুক না কেন আমরা আন্দোলনকে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাব, এই জন্য যাকে যখন কাজে লাগানোর প্রয়োজন তাকে সেভাবে করে কাজে লাগানো হয়েছিল। স্বৈরাচারের মসনদ ভাঙার লক্ষ্যে নেতৃত্ব তখন ছড়িয়ে পড়েছিল হাজারো শিক্ষার্থীর মধ্যে, যা হাসিনা পতনের এক দফায় রূপ নেয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ফসলি জমি কেটে মাটি ব্যবসার ভয়াবহ মহোৎসব চলছে নাটোর জেলায়। ইতোমধ্যেই হারিয়ে গেছে জেলার প্রায় 15,000 হেক্টর আবাদি জমি।
মাছের উৎপাদন বাড়লেও কমেছে খাদ্যশস্য উৎপাদন। সবচেয়ে ভয়াবহ বিষয় অপরিকল্পিত পুকুর খননের কারণে জলাবদ্ধতা, প্রাকৃতিক বিপর্যয় সহ দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রশাসনের দায়সারা ভূমিকাকে দুষছেন সচেতন মহল। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। একসময় এ সবই ছিল আবাদি জমি। বিস্তীর্ণ সেই আবাদি জমিতে এখন শুধুই পুকুর আর পুকুর। মাটি ব্যবসায়ীদের প্রলোভন আর সাময়িক বাড়তি লাভের আশায় ফসলি জমি কেটে তৈরি করা হয়েছে পুকুর। ফসল আবাদের চেয়ে মাছ চাষে বাড়তি লাভ, শুধুমাত্র এই একটি কারণে জমির মালিকরা ফসলি জমি কেটে বানাচ্ছেন পুকুর। অপরিকল্পিত এসব পুকুরের কারণে পার্শ্ববর্তী জমিগুলোও পড়ছে স্থায়ী জলাবদ্ধতার কবলে, পরিণত হচ্ছে পরিত্যক্ত জলাভূমিতে। আমার বিলটাই ধ্বংস করে ফেলাইছে এই পুকুর কেটে। পুকুর কাটার কারণে এই বিলের আবাদটা এখন স্থগিত হয়ে যাচ্ছে। 40,000 টাকা 33 শতক জায়গায় সে হলো পুকুর লিজ দিয়ে পাচ্ছে, কিন্তু 1 বিঘা জমি 33 শতকে সে এই সারা বছর শ্রম দিয়ে পরিশ্রম করে এই 40,000 টাকা মনে করেন সে আর্ন করতে পারবে না। অপরিকল্পিত পুকুর খননের কারণে জলাবদ্ধতা, স্বাস্থ্য ঝুঁকি সহ নানা সমস্যা তৈরি হচ্ছে। হারিয়ে যাচ্ছে টপ সয়েল। শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানি তুলে পুকুরে ব্যবহারের কারণে চাপ বাড়ছে পানির স্তরে। পুকুর খনন করে কিন্তু যে টপ সয়েল, যেটি আসলে আমাদের উর্বর মাটি, সেটি কিন্তু ওই যে ইট ভাটায় চলে যায়, বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করে। আসলে কিন্তু ওই যে জমির যে উর্বর মাটি, সেটি কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। সেই মাটিটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে ভূগর্ভস্থ পানির প্রতি প্রভাব পড়বে, আমাদের জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং আমাদের আবাদি জমির পরিমাণ কমে যাবে। তবে খুশি মৎস্য বিভাগ, জেলায় পুকুরের সংখ্যা বাড়তে বাড়তে 31,000 ছাড়িয়ে গেছে। শুধু পুকুরেই মাছের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 61,000 মেট্রিক টনে। তাদের দাবি, জেলায় যে পরিমাণ জমিতে মাছের আবাদ হয় তাতে প্রকৃতির কোনো ক্ষতি হয় না। মাছ উৎপাদনের কারণে ফসলের যতটুকু ঘাটতির কথা বলা হচ্ছে তেমন বিষয় না, বরং মাছ উৎপাদনই চাষিরা বেশি লাভবান হচ্ছে, ফলে মাছ উৎপাদনে ঝুঁকছে। অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খননের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এর ক্ষতিকর দিক নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি করছেন জেলা প্রশাসক। বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা সভা করেছি, সেমিনার করেছি এবং সেখানে এই অবৈধভাবে মাটি কাটলে পরিবেশগত যে বিপর্যয় হতে পারে সেটির বিষয়ে অবগত করেছি। বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই রোধ করা না গেলে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সহ পরিবেশগত নানা বিপর্যয়ের মুখে পড়তে পারে নাটোর অঞ্চল। এনটিভি নিউজ ডেস্ক। সম্প্রতি বাংলাদেশের ফুটবলে যা কিছু প্রাপ্তি তার সবটাই মেয়েদের হাত ধরে। আফইদা মনিকাদের হাত ধরে প্রথমবারের মতো খেলছে এশিয়ান কাপের মতো মঞ্চ। এবার ঋতুপর্ণা হওয়ার স্বপ্নে বিভোর পাবনার লামিয়া সুমাইয়ারা। নানান প্রতিকূলতা থাকলেও টানা 2 বার দেশের সেরা বালিকা ফুটবল দল হয়েছে জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার তারা আছেন সরকারি পৃষ্ঠপোষকতার আশায়। পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। কেউ ভ্যান চালকের মেয়ে, কেউ কৃষক, আবার কেউ দিনমজুরের সন্তান। নেই নিজেদের স্কুলে খেলার মাঠ, তবুও আছে ফুটবল খেলার তাড়না। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অথবা ধান ক্ষেতের মধ্যে অনুশীলন করে পরপর 2 বার দেশের সেরা হয়েছেন পাবনা সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। মেয়েদের এই অসাধারণ সাফল্যকে উৎসাহিত করতে তাদের সংবর্ধনা দিয়েছে পাবনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে তাদের শিক্ষক ও কোচদের সঙ্গে কথা বলে উঠে আসে সংগ্রাম আর সাফল্যের গল্প। আমরা তাদেরকে অনুশীলনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাঠে যেতে হয়। এমনকি আমার বাচ্চারা যখন ধান কাটে, ধানের ক্ষেতের নাড়ার মধ্যে খেলাধুলা করে তারা এই পর্যায়ে আসছে। স্কুলের নির্দিষ্ট একটা কোনো মাঠ নাই, প্র্যাকটিস করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়েছে। তাই আবেদন সরকারের কাছে যেন এদের নির্দিষ্ট একটা মাঠের ব্যবস্থা করা হয়। তবে সাফল্যের মুক্তায় মোড়ানো এই অর্জনের পথটাও যে একসময় নানান প্রতিকূলতায় মোড়ানো ছিল, সেটাও জানিয়েছে খুদে ফুটবলাররা। আমরা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের কোনো খেলার মাঠ নেই, তাদের কাছে একটাই আবেদন, আমাদের যেন নির্দিষ্ট মাঠ দেয়। আমরা বড় হয়ে জাতীয় পর্যায়ে খেলতে চাই। বয়সভিত্তিক ফুটবলে সাফল্য অর্জন করলেও পরবর্তী সময়ে নানা কারণে খেলাধুলা চালিয়ে যেতে পারেন না মেয়েরা। এই খেলোয়াড়দের নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছে সাথিয়া উপজেলা শিক্ষা অফিসার। এই মেয়েগুলোর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP-তে যদি ভর্তি করিয়ে এদেরকে আরও খেলাধুলার প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া হয়,
সত্যিকার অর্থে এই মেয়েগুলো যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, এরা জাতীয় পর্যায়ে, জাতীয় জীবনে খুব বড় একটা কিছু দেখাবে। কলসিন্দুর হোক কিংবা সাথিয়া, বাংলাদেশের ফুটবলকে এশিয়ার মানচিত্রে উজ্জ্বল করে তুলেছে এই মেয়েরাই। হয়তো সরকারি সহায়তা পেলে বিশ্বকাপ খেলাটাও দিবাস্বপ্ন মনে হবে না। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।